আলো একবার শামীম একবার ইমতিয়াজ মিয়াকে দেখে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। শামীম কোনো এক অজানা কারণে হেসে ফেলে। সে আসলে আগে থেকেই জানতো আলো ঠিক এই কাজটাই করবে। ইমতিয়াজ মির্জা বলে, কি উদ্ধৃত এই মেয়েটে! এটা তুই কি করলি বেটা, তাও আমাকে না জানিয়ে? গদি ছেড়েছি দেখে দাম দিচ্ছিস না দেখছি। কেন করেছিস ওই মেয়েকে বিয়ে তুই? বল, ভালো লেগেছিল? শামীম বাবাকে আসল কথাটা বলে না। ইসমাম ভাইয়ের কথা শুনে ভাইয়ের মুখের দিকে তাকায়। শামীম বলতে থাকে, মেয়েটা একটু আলাদা, তাই ভালো লেগেছিল। আমি সংসার করতে পারলে তোমার অসুবিধা হবার কথা না বাবা। আমি যে বিয়ে করি সেটা তো তুমিও চাইতে, তাই বলে আদরের মেয়েকে? শামীম এক রহস্যময় হাসি দিয়ে বলে, হ্যাঁ, আদরের মেয়ে অদ্রিতা আলোকে। বাসার পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে আছে। ইমতিয়াজ মির্জা ছেলের ওপর প্রচণ্ড অভিমান করে নিজের ঘরে বসে আছেন। ইহানকে ছাড়া কাউকে সে ঘরের ভিতর ঢুকতে দিচ্ছে না। শামীম স্বাভাবিক ভঙ্গিতে খাওয়া দাওয়া করে দোতলায় উঠে গিয়েছে, যেন কিছুই হয়নি। দোতলা থেকে পরি তার ব্যাগ গুছিয়ে নেমে ডাইনিং রুমে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ায়। ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতা বলে, আসছি আপু। আবার সামনের সপ্তাহ আসবি। বারবার ফোন দিতে আমার ভালো লাগে না। পরীর মাথা নাড়ে ঠিক, কিন্তু মনে মনে বলে, তোমার এই রামগরুরের ছানা ভাইটা যতদিন এখানে আছে আমি এ পথে আসছি না। পরী চলে গেল। ইসমাম বলে, মেয়েটার কি কোনো সমস্যা আছে? কেন বলো তো? কেমন একবর্ণমাল, হাঁটা চলা করে অদ্ভুতভাবে। সামান্য কথা বললি লাফিয়ে ওঠে। অতিরিক্ত ন্যাকা মনে হয় না তোর? ও কি পোনা চাচার প্রিম্যাচুরেট বেবি ছিল? ঈশিতা ভুরু কুঁচকে তাকায়। গম্ভীর কণ্ঠে ইসমামকে বলে, বিদেশে থেকে থেকে খ্যাপা মেয়েদের দেখে দেখে পরীর মতো মিষ্টি নর্ম ভদ্র মেয়েকে ন্যাকা লাগবেই, স্বাভাবিক। ইসমাম ঈশিতার দিকে তাকিয়ে বলে, তুই এত ক্ষেপে যাচ্ছিস কেন? আচ্ছা, ন্যাকা শব্দটা আমি ফিরিয়ে নিলাম। পরী হচ্ছে খাঁটি বাঙালি নারী, হয়েছে? ঈশিতা কোনো কথা বলল না। নাক চোখ কুঁচকে খেতে থাকে। এবাড়ির একটা ছেলেও একটু ভদ্র হলো না, এটা তার আফসোস। শামীম খেয়াল করেছে সকাল থেকে আলোর মুখটা অস্বাভাবিক অন্ধকার হয়ে আছে। খেতে পর্যন্ত যায়নি নিচে। পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে জামা বদলে বেরিয়ে আসে সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে পারফিউম মাখতে মাখতে আবার আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বিছানায় বসে আছে। গাড়ির চাবি আর সানগ্লাস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় শামীম। আলো দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে চায়। ইয়ানকে স্কুলে যেন বিদায় জানাতে ফোর্সের নিচে এসে দাঁড়ায় নিতু। পোনা চাচা ইহানকে স্কুলে আনা নেওয়া করে। ঋতুকে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম বলে, একটা কাজ করে দেবে ঋতু? কী কাজ ভাইয়া? অবাক হয়ে তাকিয়ে আছে ঋতু। ভাবি আসবো? ঋতু কণ্ঠস্বর শুনে আলো নড়ে চড়ে বসে। গম্ভীর কণ্ঠে বলে, এটা আমার ঘর না, এত পারমিশন নেওয়ার কিছু নেই। ঋতু ভিতরে ঢোকে। আলোর দিকে তাকিয়ে বলে, কেঁদেছিলেন নাকি ভাবু? কিছু বলা থাকলে বলে বিদায় হ। এই বাড়ির লক্ষ্মী মেজেব। ঋতু এগিয়ে গিয়ে বিছানার এক পাশে বসে। আলোর চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কি কোনো কারণে কষ্টে আছেন? আলো ঋতুর দিকে তাকিয়ে বলে, জোর করে তুলে এনে বিয়ে করেছে তোমার ভাসুর। প্রতিটা দিন একটা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছি আমি, আর তুমি আমাকে এই প্রশ্ন করছো? না, আমি আনন্দে আছি। এত আনন্দে আছি যে আনন্দে তোমাদের সবাইকে খুন করতে ইচ্ছে করছে। ঋতু বলে, ঠিক সেটাই না ভাবি। বলতে চাচ্ছি, শারীরিক কোনো সমস্যা, ডাক্তার ডাকবো কি না? আলো চুপ করে বসে থাকে। ঋতু বলতে থাকে, শারীরিক সমস্যা কথা আমার সাথে শেয়ার করতে পারেন ভাবি। আমি তো আপনার বোনের মতোই। কয়েক মুহূর্ত পরে আলো বলে উঠে, ভাই দুটো আজ জন্মদিন। প্রত্যেক বছর এই দিনে আমি কত কিছু করি ওদের জন্য।
আজ দেখো মুখটাও দেখতে পাচ্ছি না আমি আমার ভাইদের। এতটুকু বলে আলো থেমে যায়। কাদের এসব বলছে সে? ওদের বললে কি লাভ? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আজ বউবাজার এলাকায় ফ্লাইওভার নির্মাণ প্রকল্প নিয়ে মিটিং বসেছে। শহরের নবনির্বাচিত মেয়র স্বামী ইয়াসার মির্জা কাগজপত্র ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। পাশ থেকে চা দিতে আসা 50 এক মুরব্বি সালাম দিয়ে বলে, ভালো আছেন মির্জা সাহেব? স্বামী কাগজে থেকে চোখ সরিয়ে লোকটাকে দেখে, চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনি? আল্লাহ যেরকম রেখেছে আপনাদের দোয়ায় ভালো আছি। স্বামী কাগজগুলো একজন প্ল্যানিং অফিসারের হাতে দিতে দিতে বলে, আপনি আমাকে আপনি আপনি করে বলছেন কেন চাচা? আমি তো আপনার ছেলের বয়সী। লোকটা খুশি হয়ে স্বামীর কথায় কিন্তু বলে, তুমি কত বড় একজন মানুষ, নগর পিতা আমাদের। স্বামী ভুরু কুঁচকে ফেলে, তারপর শুকনো একটা হাসি দিয়ে বলে, আমি শুধু সেবক চাচা। এইসব কথা বলবেন না, এগুলো বলা ঠিক না। রাহাত কোথা থেকে এসে স্বামীনকে বলে, ভাই সাইডে চলেন, একটু কথা আছে। স্বামীন অবাক হয়ে রাস্তার পাশে গিয়ে বলে, কি? লিসের কাগজ নিয়ে ঝামেলা করছে ভূঁইয়ার দল। লিসের মেয়াদ শেষ কিন্তু দখল ছাড়ছে না। স্বামীন কিছুক্ষণ চুপ থেকে বলে, জাস্ট কটা দিন অপেক্ষা করো, ওদের ইচ্ছে মতো উঠতে দেব, আমি দেখব বিষয়টা। রনি এসে বলে, ভাই কি কাজ বলেন, কি করতে হবে? একটু বয়েজ কলেজে যা। রনি হা হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর রাগ দেখে বলে, ভাইয়ের জন্য কিন্তু আমাকে আলাদা বেতন দিতে হবে বলে দিলাম। আপনার ওই দুধু শ্যালক দুটোকে দেখভাল করা চারটিখানি কথা না। স্বামী রনির কথায় হেসে ফেলে। ফুলির মা এবার আলোর দিকে তাকিয়ে আবারও নিজের কাজে মন দেয়। তারপর কিছুক্ষণ যেতে বলে ওঠে, বিয়ের সময় ফুলির বাপটার আমার পছন্দ ছিল না ভাবি। বাপ মা এক প্রকার জোর করে বিয়ে দিছিল। প্রথম আমিও আপনার মতো স্বামীর কাছে ঘেঁষতে দিতাম না। পরে কেমন কেমন জানি মায়ায় পড়ে গেলাম মানুষটা। আপনিও পড়বেন দেখেন ভাইজান আমার লাখে এক। আলোর চোখ রাঙিয়ে ফুলির মায়ের দিকে তাকিয়ে বলে, ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এবার যাও। ফুলির মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনে বিড়বিড় করে বলতে থাকে, এই শহরে কত বড় বড় লোক তাদের মেয়ে বড় ভাইজানের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠাইতো। আমাদের বড় ভাইজানের হেলাফেলা ভাবনে দরকার নাই। আলো উঠে দাঁড়িয়ে ফুলির মাকে একটা কঠিন কথা বলতে যাবে, অমনি নিচতলা থেকে কেউ ডেকে ওঠে, আপু। আলো থমকে যায়, এক পলক ফুলির মায়ের দিকে তাকায়। ফুলির মা কিছুই বুঝতে পারছে না। নিচে কেউ আবারও ডেকে ওঠে, আপু। আলো কয়েক মুহূর্তে থম মেরে দাঁড়িয়ে থেকে ছুটে ঘর থেকে বের হয়। না, সে ভুল শোনেনি। আজান আয়াতি ডাকছে তাকে। কিছু ভুল শোনেনি সে। দৌড়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে থাকে। আলো মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে, নিচে তাকায়। আজান আজ লিভিং রুমে দাঁড়িয়ে আছে। আলো ছুটতে ছুটতে নিচে নামতে থাকে। স্বামী নিয়ে আসা সিঁড়ি কাছটাতে দাঁড়িয়ে আছে। আলো দ্রুত পায়ে নামতে গিয়ে হোঁচট খেতে পড়ে যাচ্ছিল। স্বামী তাকে ধরে ফেলে। আলো বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এক পলক স্বামী ইয়াসার দিকে তাকিয়ে এসে কপাল কুঁচকে ফেলে। ইয়াসারের হাত সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যায়। আজান আয়াত বোনের দিকে ছুটে আসে। দু হাতে নিজের দু ভাইকে আলগে নিয়ে আলো চোখ দুটো বন্ধ করে ফেলে। কয়েক মুহূর্তে 3 ভাই বোন চুপ করে থাকে। স্বামী ওদের দিকে তাকিয়ে দেখতে থাকে ওদেরকে। নীরবতা ভেঙে আলো বলে ওঠে, তোরা এখানে কিভাবে? আজান আয়াত চুপ করে সামনের দিকে ভীত চোখে তাকায়। এর মধ্যে একটা লোক এসে বেশ বড় সাইজের একটা বক্স রেখে চলে যায়। আলো আজান আয়াতের দৃষ্টি অনুসরণ করে স্বামীনের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর আজান আয়াতের দিকে
ঘুরে বলে, কি করেছে ওই লোকটা তোদের সাথে? মেরেছে তোদের? ভয় দেখিয়েছে? কি করেছে বল? আজান আয়াত কিছু বলার আগেই শামীম ঠান্ডা গলায় জবাব দেয়, ওসব কিছু করিনি, শুধু কলেজের সামনে থেকে ধরে এনেছি। আলো হতভম্ব হয়ে শামীমের দিকে ফিরে তাকায়, রাগী গলায় বলে, ধরে এনেছি মানে? কেন ধরে এনেছেন? গুন্ডা কোথাকার, ক্রিমিনাল। শামীম আলোর দিকে তাকিয়ে বলে, যা বাবা, সকাল থেকে তো ফ্যাস ফ্যাস করে কাঁদছিলে ভাইদের দেখতে পাচ্ছ না বলে, এনে উপকার করলাম, তাতেও আমি গুন্ডা? ইয়ে তো না ইনসাফি হে। আলো সামনের দিকে তেড়ে যায়, সেজন্যই ওদের তুলে আনবেন? সব কিছু গায়ের জোরে করবেন ক্ষমতার জোরে? তুলে আনিনি, কলেজের গেটের কাছে আমার লোক দাঁড়িয়েছিল, ওরা বের হতেই ওদেরকে জিজ্ঞেস করা হয় ওরা তোমাকে দেখতে চায় কি না। ওরা হ্যাঁ বলতেই তারপর নিয়ে এসেছে ওদের। জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। আলো আজান আয়াতের দিকে তাকায়। আয়াত বলে, খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে আপু। আলো ভাইয়ের গায়ে ধুমধাম কিল ঘুষি মারতে মারতে বলে, সেজন্য গুন্ডাদের সাথে চলে আসবি? তোদের বুদ্ধি হবে না? ওরা কি করেছিল মনে নেই? যদি তোদের মেরে দিত, যদি ইয়াবা ভরে দিত ব্যাগে, জানিস না ওরা কত ভয়ঙ্কর, জানিস না? শামীম আলোকে কয়েক মুহূর্ত দেখে কণ্ঠস্বর গম্ভীর করে বলে উঠে, ব্যাস, নাটক হয়েছে অনেক, এসব এখন বন্ধ। ভাইদের নিয়ে কেক কাটো আর হ্যাপি বার্থডে খতম করো। ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো, নয়তো তোমার বাবা স্ট্রোক করবে। শামীম বক্স খুলে একটা বিশাল সাইজের কেক বের করে একটা টেবিলের ওপর রাখে। একে বাড়ির সবাই লিভিং রুমে চলে এসে তাদের দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীম আলোর হাতে ক্যান্ডেল ধরিয়ে দিয়ে বলে, নাও এটা। আলো শামীমের দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পর হাতের ক্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেয় সে। আজান এসে আলোর হাত ধরে নরম গলায় বলে, থাক না আফু, চলো কেক কাটি, এমন সুযোগ যদি আর কখনো না পাই। আলো ভাইয়ের শুকনো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলে, চল। তিন ভাই বোন মিলে কেক কাটছে। শামীম এক দৃষ্টি সেদিকে তাকিয়ে আছে। ভাইদের কেক খাইয়ে দিয়ে তাদের কপালে গভীর চুম্বন এঁকে দেয় আলো। চোখ ছলছল করছে স্থান, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর নীরবতা ভেঙে আলো শামীমের দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকায়। কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে ওঠে, ওদের সেফলি বাড়ি পৌঁছে দেবেন ভদ্রতার সাথে, আর কোনো গুন্ডামি নয়। ইয়াসার মির্জা। রাতের খাবার খেয়ে আলো নিচে যায়নি। সীতারা শামীমের কথায় আলোর ঘরে দিয়ে গিয়েছে খাবার। খাবার টেবিলে ইমতিয়াজ মির্জা খেতে বসেছেন ছেলেদের নিয়ে। খেতে খেতে বড় ছেলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চাচ্ছ কি আসলে তুমি? এত বড় একটা অঘটন ঘটিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারছ না? শত্রুর মেয়ের সাথে আর যাই হোক সংসার হয় না, এতটুকু বোঝার ক্ষমতা নেই তোমার? শামীম চুপচাপ খাচ্ছে। বাবার কথার উত্তর দিতে ইচ্ছুক নয় সে। ইমতিয়াজ নিজের ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত ধুয়ে উঠে যায়। এখন বলে তো লাভ নেই, এসব তো তারই ভুল। নিজের হাতে ছেলেগুলোকে জেদি আর বেপরোয়া তৈরি করেছে। এখন কার কাছে অভিযোগ জানাবে সে? অন্ধকারে দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু ঝরায়। কিছু সময় ভাইদের কাছে পেয়েছিল সে, তাতে কি আর মন ভরে? মনটা কেমন অশান্ত হয়ে আছে। ইচ্ছে করছে ওই বাড়ির লোকটাকে খুন করে এখান থেকে পালিয়ে যেতে। হাত দিয়ে চোখের পানি মুছে নেয় আলো। করবে না, কখনোই ক্ষমা করবে না ওই পিশাচটাকে, সে কখনোই না। কিছু সময় যেতে আলো কেমন অদ্ভুত ঠেকে। শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে। মাথা ঘুরিয়ে ডান পাশে ফিরে তাকায় সে। আজ বিকেলের দিকে ঝড়ো হাওয়া বয়ে গিয়েছিল কিছুক্ষণ। খোলা বারান্দাটা শুকনো পাতায় ভর্তি হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়নি। আলো মেঝের দিকে তাকায়। পাতাগুলো
অমন নড়ছে কেন? বেশ অবাক হয় আলো। খানিকটা ঝুঁকে তাকায়, শিহরে উঠে সে। বিকট শব্দে চেঁচিয়ে উঠে, সাপ! শামীম ঘরেই ছিল। আলো চিৎকার ছুটে যায় বারান্দায়। আলো ফ্যাকাশে মুখটা দেখে বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে পড়ে। আলো উন্মাদের মতো ছুটতে ছুটতে এসে শামিনের বুকে হুমড়ি খেয়ে পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় শামিনের চোখ দুটো রসগোল্লা সাইজের মতো বড় হয়ে যায়। আলো আতঙ্কে এতটা জমে গিয়েছে যে সে খেয়ালই করেনি সে কাকে আঁকড়ে ধরে রেখেছে। কয়েক মুহূর্ত কেটে যায়। শামীন আলোর মাথার দিকে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে ওঠে, একটা সাপের ভয়ে রেফাউনের বুকে আশ্রয় নিলে আসিয়া। আলো নিজেকে গুটিয়ে নিয়ে সরে দাঁড়ায়। শামীন এক পলক আলোর নিচু করে রাখা মুখটার দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় কোথায় সাপ? আলো শামীনের দিকে ফিরে তাকায় না। ওদিকে মুখ ঘুরিয়ে রেখে তর্জনী আঙুল তুলে বারান্দায় ডান দিকে দেখে নিচু স্বরে বলে, ওই দিকে ছিল। শামীন সাবধানে পা ফেলে এগিয়ে যায়। রেলিংয়ের কাছে গিয়ে নিচের দিকে তাকিয়ে পোনা চাচাকে ডেকে বলে, চাচা, রিয়াজকে একটু পাঠিয়ে দিন তো। নিচ থেকে পোনা চাচা উত্তর দেয়, তোমার ঘরে বাবা? হ্যাঁ, আমার ঘরে, তাড়াতাড়ি। কথাটি বলে শামীন আলোর দিকে এক পলক তাকিয়ে বারান্দায় এক মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো। আলো এখনও আতঙ্ক থেকে বের হতে পারছে না। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে দাঁড়িয়ে। রিয়াজ এসে দরজা নক করতেই শামীন গিয়ে দরজা খুলে দেয়। তারপর বলে, বারান্দায় একটা সাপ দেখা গিয়েছে। রিয়াজ বারান্দার দিকে এগিয়ে যেতে যেতে বলে, কতবার বলেছি হাসনাহেনা গাছটা উফরে ফেলে দেয়। এটার জন্য এমন হচ্ছে। এই নিয়ে দুবার। আমার কথা তো বিশ্বাস করেন না স্যার। ওসব কিছু না রিয়াজ। তুমি শেষ কবে সালফিউরিক অ্যাসিড স্প্রে করেছিল বাগানে? 2 সপ্তাহ আগে। এখন আবার ছড়িয়ে দাও। ফুলির মাকে বলো বারান্দা থেকে এসব শুকনো পাতা পরিষ্কার করে দিতে। রিয়াজ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে চলে যায়। কোথাও কিছু নেই। ফুলির মা এসে বারান্দায় পুরো ঘরটাই পরিষ্কার করে দিয়ে যায়। আলো তখনও চুপচাপ দাঁড়িয়ে। শামীন হালকা কেশে আলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। আলো চোখ তুলে তাকায়। শামীন বলে, সাপ তোমার চিৎকার শুনে মাগো বাবাগো বলে পালিয়েছে। আরাপ ঠিকই বলে, তোমার গলায় একটা অদৃশ্য মাইক রয়েছে। তুমি পলিটিক্স করলে মানাবে। মাইক ছাড়াই ভাষণ দিলে 3 কিলোমিটার দূর থেকে শোনা যাবে। আলো খুব অপমানিত বোধ করল কথাটায় যেন। তার কণ্ঠস্বর নিয়ে এমন কুৎসিত মন্তব্য এর আগে কেউ করেনি। কপাল কুঁচকে ফেলে, অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে। এইমাত্র সে এই লোকটার কাছে একটা ভীতু মেয়ে প্রমাণিত হয়েছে। আলোর নীরবতা দেখে শামীন ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বাহ, এই না হলে নারী! ভয়ে পেয়ে কাঁচুমাচু মুখ করে রাখবে, মাথা নিচু করে রাখবে। তা না করে কখনো বৈশাখের বিলের নতুন কই মাছ কিংবা ঝিলের চিংড়ি মাছের মতো হাত পা ছুঁড়ে লাফালাফি করতে থাকো। তোমাকে মানায় না আলো। আলো শামীনের দিকে তাকায়, কিছুটা সময় নিয়ে বলে, আত্মবিশ্বাসী মেয়েদের পুরুষ অপছন্দ করে জানি। কারণ শক্তিশালী আত্মবিশ্বাসী মেয়েদের পাশে তারা ইনসিকিউরিটি ফিল করে। এদেশে পুরুষরা স্বভাবগত কারণে দুর্বল শ্রেণী মেয়েদের পছন্দ করে এসেছে। কারণ এটা হলো নরম মাটিতে আঁচড় কেটে খুব আনন্দ পাওয়া যায়। পুরুষের পছন্দের তালিকায় 1 নম্বরে থাকা বোকা বোকা সুন্দরী মেয়ে, যে কথায় কথায় কুনিশ করবে, জেদ দেখাবে না। শামীন আলোর দিকে তাকিয়ে বলে, খুব কথা জানো তুমি আলো। বয়সের তুলনায় বেশি ভারী ভারী কথা বলো। তা এত আত্মবিশ্বাসী মেয়ে একটা সাপ দেখে কেন ভয় পাবে? সাপটার দিকে তেড়ে যেত কারাতে করতে সাপটার সাথে। কথাটি বলে শামীন উচ্চস্বরে হেসে ওঠে। আলোর কপাল কুঁচকে রাখে। হাসি থামিয়ে শামীন বলে, আমি ভাবলাম পৃথিবীতে তুমি আমাকে বেশি ঘৃণা করো।
এখন দেখছি ওই সাপটা বেশি দুর্ভাগা। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, সাপটাকে ভয় পাই আমি, আর আপনাকে ঘৃণা করি, দুটো আলাদা। ইয়াসার মির্জা আলো দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডিভানের দিকে চলে যায় শামীম। কথাবার্তা সেদিক থেকে শুরু হোক না কেন, শেষ হয় শামীমের প্রতি আলোর ঘৃণার ঘোষণার মাধ্যমে। রোজ রোজ দর্শকবিহীন এই স্টেজে একাই সংলাপ শুনতে শুনতে শামীমের কানে পোকা ধরে গেছে। শুধু একটাই কথা, ঘৃণা করি ইয়াসা মির্জা, পিচাস ইয়াসা মির্জা, রেফাউন ইয়াসা মির্জা। বিরক্তকার মেয়ে একটা। ডিভানে গা এলিয়ে দিতে দিতে শামীম নিজের চিন্তাভাবনা দেখে নিজে বেশ অবাক হয়। মনে মনে বলে ওঠে, জোরপূর্বক বিয়ে করে তুমি কি আশা করো শামীম? তোমার বউ তোমাকে মাথায় উঠিয়ে নাচবে, তোমার কাছে এসে বলবে প্রাণনাথ? ঘুমের মধ্যে ওই মেয়েটা তোমাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে না, সেটাও তোমার সৌভাগ্য ইয়াসা মির্জা। আলো দাঁড়িয়ে আছে। শামীম এসি পাওয়ার কমিয়ে দিয়ে নিজের গায়ে একটা চাদর টেনে নিয়ে ওদিকে ফিরে শুয়ে বলে উঠে, ঘুমাও। ওই বেচারা সাপটা তোমার কাছে ইহজন্মে আর আসবে না, মারাত্মক ভয় পেয়েছে আসছে। ইংরাজিতে স্পষ্ট করে এলেক্স বলে উঠে, কেন এমন করছো ইসমাম? তোমার ভাইকে বলো সত্যিটা। ইসমাম স্ক্রিনে অ্যালেক্সের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, সম্ভব না অ্যালেক্স, একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। অ্যালেক্সের ইসমামের দিকে তাকিয়ে থাকে। ইসমাম বলে ওঠে, লাভ কি কিছু হবে অ্যালেক্স? সব কিছু কি আগের মতো হবে? মাঝখান থেকে আজীবনও যেন ভাই আর আমার মধ্যে অদৃশ্য একটা দেয়াল তৈরি হবে। এসব করে আমি কি অদ্রিতাকে ফিরে পাবো? এত কিছুর পরে অদ্রিতা মানবে আমাকে? আর ভাইয়া, আমি চাই না ওই লোকটা সব জেনে আত্মগ্লানিতে ভুগুক। চাই না আর মনে ঝড় তুলুক। ভাইয়ের সাথে আমার সম্পর্কটা অস্বাভাবিক করতে চাই না। তোমার অনুভূতি ঠিক আগের মতোই আছে ইসমাম। আমার খুব দুঃখ হচ্ছে তোমার জন্য। এমন কথা বলো না অ্যালেক্স। সে এখন আমার ভাবি। কোনো অনুভূতি নেই আমার। এসব ভাবা অন্যায়। কোনো অনুভূতি নেই। অ্যালেক্স চুপ করে থাকে। ইসমাম প্রসঙ্গ পাল্টে বলে, তোমার কথা বলো অ্যালেক্স। সফি কি রাজি হয়েছে? আর বলো না, রাজি ঠিক, কিন্তু দেখাচ্ছে সে রাজি না। এই মেয়ে মানুষ এত অদ্ভুত কেন? ইসমাম অ্যালেক্সের কথায় হেসে বলে, তুমি ঠিক বলেছ অ্যালেক্স, পৃথিবীতে সব থেকে অদ্ভুত এই মেয়ে মানুষ। আজ ইহানের ইচ্ছে হয়েছে বাগানে বসে পড়াশোনা করার। তার ইচ্ছেকে সম্মান জানিয়ে বাগানে একটা টেবিল এবং দুটো চেয়ার পেতে দেওয়া হয়েছে। শান্ত খুবই মনোযোগ সহকারে ইহানের হোমওয়ার্ক দেখছে। দোতলা ব্যালকনি থেকে তাদের দিকে তাকিয়ে আছে ঈশিতা। ঈশিতার কাছে লোকটা বাড়াবাড়ি পর্যায়ে ভদ্র মনে হয়। লোকটা নিজেকে যতটা সভ্য, স্পষ্টবাদী, শিক্ষিত জাহির করে, আদৌ কি সে ততটা? কিছুক্ষণ তাকিয়ে থেকে ঈশিতা নিজের রান্নাঘরে চলে যায়। একটা প্লেটে কিছু খাবার সাজিয়ে সোজা বাগানে যায়। শান্ত ইহানকে রংধনু সম্পর্কে ধারণা দিচ্ছে। পিছন থেকে নরম গলায় ঈশিতা বলে ওঠে, আসবো? শান্ত মাথা ঘুরিয়ে তাকায়। সে কিছুটা অবাক হয়ে ঈশিতাকে দেখে। ঈশিতা বলে, আপনার জন্য ভাবি পাঠিয়েছে, খেয়ে নিন। শান্ত ঈশিতার হাতের প্লেটের দিকে একবার তাকিয়ে ইহানের হোমওয়ার্ক খাতা দেখতে দেখতে বলে, আমি এতটা গরিব নই, 3 বেলা ভাত খেতে পারছি। এভাবে এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভাবিকে বলে দিবেন, এতে আমার অভ্যাস নষ্ট হবে। ঈশিতা শান্তর দিকে এক পলক তাকিয়ে প্লেটটা শান্তর সামনে রেখে বলে, গিটার কার? শান্ত টেবিলের পাশে রাখা গিটারের দিকে তাকিয়ে বলে, আমার কাছে যেহেতু তার মানে আমার। আপনি গান জানেন? মোটামুটি। ঈশিতা বেশ অবাক হয়। এই লোকটা সাদাসিধে ভাব দেখলেও মনে হয় না এই লেখাপড়া ছাড়া অন্য কিছু জানে। শান্ত ইহানে লিখতে দিয়ে ঈশিতার দিকে না তাকিয়ে বলে, আপনি নাস্তা নিয়ে এলেন যে? এটা তো আপনার কাজ না, দেখতে এসেছি আপনি ইহানকে ঠিকঠাক মতো পড়াচ্ছেন কি না।
মাস শেষে এতগুলো টাকা মাইনে দেওয়া হয় আপনাকে, সেগুলো সব চলে যাচ্ছে কিনা সেটাই দেখতে এসেছি। ঘুরে ফিরে আলো ইমতিয়াজ মির্জার সামনে পড়ে গেল। এক পলক তার দিকে তাকিয়ে আলো চোখ নামিয়ে নেয়। ইমতিয়াজ মির্জা ভুরু কুঁচকে আলোকে কয়েক পলক দেখে সিঁড়ি দিয়ে যায়। হুবাহুব এই লোকটার চেহারা পেয়েছে এর 3 গুণধর ছেলে, সবগুলো এক একটা বাবার কপি। চারদিক একই চেহারা, কতগুলো পুরুষ মানুষ যেদিকে তাকায়। ইয়াশা মির্জা রাবণের 10 মাথার মতো। কোনটা রেখে আলো কোনটা বধ করবে? আলোর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের দেখতে দেখতে। দূরত্ব পায়ে ঘরে ঢুকে বারান্দার দিকে যায় আলো। ইয়াশা কিছু কাগজ উল্টে পাল্টে দেখছিল। আলোকে দেখে গভীর কণ্ঠে বলে ওঠে, মেজো তো কোনো দোষ করেনি, শুধু শুধু ওকে কেন শাস্তি দিচ্ছ? ধীরে হাঁটো। আলো দাঁড়িয়ে পড়ে, ইয়াশার দিকে তাকিয়ে বলে, কেন? মেয়ে বলে ধীরে হাঁটতে হবে? হ্যাঁ, এটাই নারীর সৌন্দর্য। হাঁটবো না ধীরে? আমি এমন করেই হাঁটবো, লাফিয়ে লাফিয়ে। আর এতই যখন নারীর সৌন্দর্য করেন, তাহলে ওরকম একটা দেখে বিয়ে করে নেন। আমাকে মুক্তি দিন। আমি তো যেচে আপনার ঘাড়ে উঠিনি। আমার কাছ থেকে নারীর সৌন্দর্য আশা করতে লজ্জা করে না? আমাকে মুক্তি দিয়ে আপনাদের বাড়ির মেজ বউ ঋতুর মতো একটা নমুনা বিয়ে করে আনুন। সে আনন্দের সাথে আপনার পায়ের তলা পিষ্টে হতে চাইবে। স্বামী উঠে দাঁড়ায়। আলোর চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, ঋতু পায়ের তলায় পিষ্টে হচ্ছে? আলো তাচ্ছিল্য হাসি হাসে, কণ্ঠে বিদ্রুপ নিয়ে বলে, না, আপনার চরিত্রহীন ভাই তাকে মাথায় তুলে রেখেছে। শুধুমাত্র সন্তান জন্ম দিয়েছে বলে দয়া করে থাকতে দিয়েছে এ বাড়িতে। স্বামী আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, আপনি এসব আপনার চোখে পড়বে না। নিজে যেখানে একটা আস্ত ক্রিমিনাল। বেশি বলে ফেলছে না আলো? প্রমাণ আছে এসব বলো। যার সাথে ঘটেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন। ঋতুকে জিজ্ঞেস করুন তার স্বামী পরকীয়ার সম্পর্ক আছে। আমি মানছি ইলহাম কিছু অন্যায় করেছিল অতীতে, কিন্তু এসব এখন অতীত। ও মন দিয়ে সংসার করছে। আপনাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য খুব আফসোস হচ্ছে আমার। কথাটি বলে আলো চলে যেতে নিলে স্বামী পথ আলগে দাঁড়ায়। আলো ধমকের সুরে বলে, কি? ইলহামের ব্যাপারে যেটা বললে এইমাত্র, সেটাই যদি মিথ্যে হয়? মিথ্যে কেন হবে? আমি নিজের কানে স্পষ্ট শুনেছি। আচ্ছা, আমি ঋতুকে জিজ্ঞেস করব। যদি মিথ্যে হয় তাহলে কি করবে তুমি? তাহলে আর কি, শাস্তি তো আমি পাচ্ছি, নতুন করে আর কি দেবেন? আর যদি সত্যি হয় তাহলে আমি যা বলবো সেটা শুনবে? বলুন। স্বামী কয়েক মুহূর্তে আলোর দিকে তাকিয়ে থেকে বলে, শুনবো। এমন সময় হঠাৎ স্বামীনের ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে কানে ধরে থাকে কিছুক্ষণ, তারপর উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আসছি আমি। কোথায়? তোমার সেই শুভাকাঙ্ক্ষী সব কোথায়? কেউ জিজ্ঞেস করছে তুমি কেমন আছো? সেই দিনের পর থেকে খোঁজ নিতে এসেছে কেউ? আতর আলম বিছানায় শুয়ে শূন্য দৃষ্টি রেখে আছে। রেহানা চাপা স্বরে চেয়ে চেয়ে বলতে থাকে, নির্বাচন করো বলে খুব উস্কেছিলে। এখন কোথায় তারা? আতর আলম শোয়া থেকে উঠে বসে। তুমি একটা কাপুরুষ আতর আলম। স্ত্রী এহেন কথায় আতর আলম আহত হয়, কিন্তু প্রতিবাদের কোনো শব্দই বের হয় না তার ভিতর থেকে। ঠিকই তো, সে কাপুরুষ। এখন তুই কি জবাব দিবি স্বামী ইয়াসার? আমি জানতাম আমি এর মধ্যে একটা ঘাবলা অবশ্যই আছে। খালি চোখে যেটা মনে হয় সেটা সবসময় সত্যি নয় স্বামী। এখন তুই জবাব দে। স্বামীর ফুরাদের কথা উত্তর না দিয়ে জামিলের মুখের দিকে তাকিয়ে আছে। তুই কিভাবে বলছিস? ওরা আতর আলমের লোক নয়? আমি ওদের চিনি ভাই। ওদের প্রত্যেকটাকে আমি চিনি। ওদের আমি আগেও দেখেছি।
ওদের কণ্ঠস্বর আমার খুব চেনা। ওদের মধ্যে একজনের হাতের দেখতে কিছু আন্টি ছিল। আপনার মনে আছে শিমুলতলায় সমাবেশে ঝামেলার কথা? ওরা ছিল সেখানে। ওরা যাই হোক আতরের লোক না ভাই, ওরা ভূঁইয়ার লোক। হেনা বলেছে আমাকে, ওরা নিজের মুখে বলেছে আতর আলমে বিজয় দেখতে চায়। জামিল ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আরে ধুর ভাই, আপনি আবার কবে থেকে মেয়ে মানুষের কথা এত গুরুত্ব দিতে শুরু করলেন? ও কিছু জানে নাকি আগাগোড়া? ওকে যেটা বলা হয়েছে বিশ্বাস করে নিয়েছে। রাহাত দাঁত খিচিয়ে জামিলের বেডের দিকে এগিয়ে যায়। তুমি উঠলে কেন? যেভাবে পারছিলে পড়ে থাকবে। কতবার ভাই বলেছিল সাবধানে থেকো, সাবধান হওনি। আজ যদি না নিজের বিপদে পড়তে তাহলে ভাই এত বড় একটা অঘটন ঘটাতো না। জামিল কিছু বুঝতে পারছে না রাহাতের কথা। ফুয়াদ রাহাতের ধমক দিয়ে বলে, কথায় কথায় ভাইয়ের কোল টেনে কথা বলা বন্ধ করো। পুরোটা তো ভাইয়ের বোকামি সেটা বলো। আমি বারবার বলেছি রাগের মাথায় কোনো অঘটন ঘটাস না। দেশে আইন আছে, কিন্তু কে শোনে কার কথা? জামিল সবার মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? কেউ খুলে বলো, ভাই কি করেছে? তোর ভাই রাগের মাথায় নির্বাচনে জেতার জন্য আতাউরের মেয়েকে তুলে এনে বিয়ে করেছে। আমি ছিলাম সাথে, আমিও সাথ নিয়েছি। হতভম্ব মুখটা নিয়ে জামিল সামনের দিকে তাকায়। স্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে। ফুয়াদ চেঁচিয়ে বলতে থাকে, কেমন লাগছে স্বামী নিয়াসা? একটা নিরাপদ ব্যক্তিকে ভুগিয়েছ তুমি। ফুয়াদের দিকে স্বামী এক পলক তাকিয়ে হনহন করে কেবিন থেকে বেরিয়ে যায়। ফুয়াদ পিছু পিছু ছুটে যায়। হসপিটালের গেটের কাছে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাত মুঠি করে সজোরে একটা ঘুষি মেরে দেয় স্বামীন। ফুয়াদ এসে হাত ধরে ফেলে স্বামীনের, চেঁচিয়ে বলতে থাকে, এখন সব বন্ধ কর। যাওয়ার হয়ে গেছে, সামনে কি করবি সেটা ভাব। শাস্তি খেলা হয়ে গিয়েছে। শান্তি পেয়েছিস? এখন গিয়ে ক্ষমা চা ওদের কাছে। তালাক চাইলে তালাক দিয়ে দিবি। আমি তোকে চিনি স্বামীন, তুই স্বস্তি পাবি না। আত্মগ্লানিতে ধুকে ধুকে মরবি। স্বামীন ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদের বলা কথাটা তার কানে বাজছে। তালাক দিয়ে দে। ফুয়াদ বলে, এখন ভূয়াদের কি করবি বল? সাগরের একটা বোন আছে, ওকে তুলে আনি, ওকে বিয়ে করবি? রাত দেখিয়া ফুয়াদ বলতে থাকে। স্বামীন কয়েক মুহূর্তে চুপ করে থাকে। গাড়ি স্টার্ট করে। ফুয়াদ পাশের সিটে বসে